হ্যালো স্টুডেন্ট, আমরা নিয়ে এসেছি এবিটি টেস্ট পেপার থেকে আজকে ক্লাস দেবো তোমাদের। তাহলে এই বই থেকে তোমরা জানো আমি ক্লাস দিচ্ছি এবিটি টেস্ট পেপার থেকে। তোমরা বড় প্রশ্ন চাইছো, আমি বড় প্রশ্নগুলো দিব, তাড়াতাড়ি বড় প্রশ্নগুলো আমি নিয়ে আসবো। তাহলে আজকে এবিটি টেস্ট পেপার থেকে আমরা অবজেক্টিভ টাইপের যে 1, 2, 3, 4 দাগের যে প্রশ্নগুলো দিচ্ছি, সেই অবজেক্টিভ টাইপের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলো আমরা তোমাদের করে দেখাবো। তাহলে এবিটি টেস্ট পেপার করার আগে আমি তোমাদের আজকে রায়ো মার্টিন মডেল সেট 18 নম্বর পেজ নাম্বার দেখবা 595, এই ভিডিওটি আমি দিয়েছি, ঠিক আছে। রায়ো মার্টিন মডেল সেট 18টা তো দেখবা। তোমাদের যে 2 নম্বর অঙ্কটা শূন্যস্থান অঙ্ক আছে, আর 2-এর 3 নম্বরটা, এই দুটো অঙ্ক আমি একটু ঠিক করব। তো দেখো আমি একটু ঠিক করে দিচ্ছি তোমাদের। যেমন 2-এর 2 যে অঙ্কটা আছে, 2-এর 2 অঙ্কটা আমি শুধু জাস্ট অ্যান্সারটা বলে দিয়েছিলাম, আমি লজিকটা দেখাইনি। তা আমি আজকে লজিকটা দেখাবো। 2-এর 2 নম্বর প্রশ্নটা বলছে 4:5:6 এর ব্যস্ত অনুপাত কত হবে। দেখো এর ব্যস্ত অনুপাত তোমরা কীভাবে পাবা, এর ব্যস্ত অনুপাতটা তোমরা নির্ণয় করবা। একে তোমরা করবা 4কে 1/4 করে দেবা = 5কে 1/5 করে দেবা = আর 6কে 1/6 করে দেবা, ঠিক আছে। আমি লজিকটা বলে দিচ্ছি। এবার তোমরা হরগুলো লসাগু করো, এদের লসাগু কত পাবা। 4, 5 ও 6-এর তোমরা দেখবা লসাগু করবা, এই লসাগুটা তোমরা 60 পেয়ে যাবা। এখন লসাগু দিয়ে গুণ করে দাও। লসাগু দিয়ে যদি গুণ করো তাহলে একে আমরা গুণ করব 60 দিয়ে, 1/5কে গুণ করব 60 দিয়ে, আর 1/6কে গুণ করব 60 দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে গুণ করে হবে, দেখো 15 পাবা, এটা হয়ে যাবে আমাদের 15 এটা গুণ করে তোমরা 12 পেয়ে যাবা, এখানে হয়ে যাবে 12 এটা গুণ করে তোমরা 10 পেয়ে যাবা 10। তাহলে দেখো আমাদের শুধু অ্যান্সারটা আমার চলে এসেছে 15:12:10। তাহলে আমাদের অ্যান্সারটা যেটা বলেছিলাম এটা হবে 15:12:10, ঠিক আছে। ওখানে শুধু আমি অ্যান্সারটা বলে দিয়েছিলাম, লজিকটা বলে নিই। এখন আমি তোমাদের লজিকটা বলে দিলাম যে এই যে এদের ব্যস্ত অনুপাতটা তোমাদের এই নিয়মে করবা, ঠিক আছে। 3টি সংখ্যার, ঠিক আছে, 3টি সংখ্যার ব্যস্ত অনুপাত যদি বলে, 3টি অনুপাত দেওয়া আছে, 4:5:6 এর ব্যস্ত অনুপাত কত হবে, তোমরা এই লজিকে এই নিয়মে করে তোমার অ্যান্সার কিন্তু পেয়ে যাবা 15:12:10। আমাদের অ্যান্সারটা 15:12:10 আমি দেখিয়েছিলাম, কিন্তু লজিকটা বলে নিই, আজকে তোমাদের বলে দিলাম। তারপরে আমি দেখো 2-এর 3 নম্বরটা অঙ্ক নিয়েছি, সেই মডেল সেট 18 মডেল সেট থেকে পেজ নাম্বার 595 যে ভিডিওটি দেওয়া আছে দেখবা। এখানেও আমার লজিকটা ঠিক হয়নি, আমি এখানেও নতুন করে তোমাদের একটা লজিক দিব। তাহলে এই লজিকে তোমরা করবা। দেখো অঙ্কটা কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে ওই বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক সংখ্যা x ও তির্যক সাধারণ স্পর্শক সংখ্যা y হলে x - y কত হবে। দেখো এখানে দুটো বৃত্ত বহিঃস্পর্শ করেছে, ঠিক আছে, কোথায় এ বিন্দুতে স্পর্শ করেছে, এই যে এখানে এ বিন্দুতে। এবার দেখো এখানে যে স্পর্শ করেছে, তাহলে এখানে আমাদের সরল সাধারণ স্পর্শের সংখ্যা কত হবে। সরল সাধারণ স্পর্শ বলতে দেখো এদিকে একটা স্পর্শক পাবা একটা, আর এদিকে একটা স্পর্শক পাবা দুটো, আর এখানে যে স্পর্শ করেছে এখানে যে একটা সাধারণ স্পর্শক পাবা। তো এই সাধারণ স্পর্শকটা এখানে আমরা সিডি নাম দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এই সিডি সাধারণ স্পর্শকটা আমাদের কী হবে, তির্যক সাধারণ স্পর্শক হবে। তির্যক সাধারণ স্পর্শক কেন হবে তোমাদের বলে দিই আমি, যে কোনো সাধারণ স্পর্শকের দুই দিকে দেখো বিপরীত পাশে দুটো বৃত্ত আছে, একটি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে দুটি বৃত্ত থাকলে তখন আমরা সেই সাধারণ স্পর্শকটাকে আমরা তির্যক সাধারণ স্পর্শক বলবো। তাহলে দেখো এখানে এক্স হচ্ছে আমাদের সরল সাধারণ স্পর্শক, তো সরল সাধারণ স্পর্শক আমরা কটা পেয়েছি, দুটো পেয়েছি। এটা যদি এ বি নাম দিই, আর এটা যদি আমরা পি কিউ নাম দিয়ে দিই, তাহলে এ বি আর পি কিউ দুটো আমরা পেয়ে গেলাম সরল সাধারণ স্পর্শক, মানে এক্সের মানে আমরা 2 পেয়ে গেলাম। আর ওয়াইয়ের মান দেখো তির্যক সাধারণ স্পর্শক আমাদের হচ্ছে সিডি, তাহলে ওয়াইয়ের মানে 1 পেয়ে গেলাম, ঠিক আছে। তোমাদের আবার বলে দিই যে সিডি আমাদের হচ্ছে একটা সাধারণ স্পর্শক, এই সাধারণ স্পর্শকের বিপরীত পাশে দুটি বৃত্ত অবস্থান করছে, তাই না। এখানে যদি নাম দিই আমরা, এটা হচ্ছে ও ডেস, আচ্ছা এটা আমরা ও নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা আমরা কেন্দ্রের নাম ও ডেস দিয়ে দিলাম। তাহলে ও বৃত্ত এবং ও ডেস বৃত্তটা দেখো সিডি যে সাধারণ স্পর্শটা আছে তার বিপরীত পাশে অবস্থান করছে। তাহলে আমরা সিডি যে সাধারণ স্পর্শকটাকে আমরা তির্যক সাধারণ স্পর্শক বলতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে তির্যক সাধারণ স্পর্শের সংখ্যা আমাদের ওয়াইয়ের মানটা 1 দেখতে পাচ্ছি, আর সরল সাধারণ স্পর্শের সংখ্যা আমরা 2 দেখতে পাচ্ছি। তাহলে x - y দেখো, তাহলে আমাদের x - y কত হবে, তাহলে 2 - 1 সমান আমরা 1 পেয়ে যাবো। তাহলে অ্যান্সারটা আমাদের এভাবে 1 আসবে, ঠিক আছে। ওখানে আমাদের লজিকটা একটু ভুল হয়েছিল, তাহলে এখানে আমি ঠিক করে বলে দিলাম তোমাদের, তোমরা একটু দেখে নিবা অঙ্কগুলো। তাহলে এই অঙ্কটা আমাদের আজকের সেটে যে আজ এবিটি টেস্ট পেপার থেকে যা যে করাবো যে ক্লাসটা, আজকের ক্লাসে তোমরা এই অঙ্কটা দেখতে পাবা, এই যে 3 নম্বরটা 2-এর 3 নম্বরটা। তাহলে এখানে তোমাদের আমি আবার বলে দেবো ক্লাসে, ঠিক আছে।
তো আজকের ক্লাসে আমরা এবিটি টেস্ট পেপার থেকে যে আমি পেজটা নিয়েছি তোমাদের দেখো এবিটি টেস্ট পেপার 2025 পেজ নাম্বার 549 আর 550 এই পেজের আমরা কোয়েশ্চেন নাম্বার 1 2 3 4 দাগের প্রশ্নগুলো আমরা করাবো অবজেক্টিভ টাইপের। তো চলো তোমরা এবিটি টেস্ট পেপার খোলো এবং আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করো। দেখো একের প্রশ্ন নিয়েছি আমরা, একের প্রশ্নগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, আমরা দেখে নেব একের প্রশ্নগুলো কী বলছি। একের 1 2 আমরা নিয়েছি, একের একটা আছে A, B, C তিনজনে মোট 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। তো তাদের মোট মূলধনটা এখানে বলে দিয়েছে। 1 বছর পরে A, B, C যথাক্রমে লভ্যাংশের পরিমাণ 50 টাকা, 100 টাকা আর 150 টাকা। তাদের লভ্যাংশের পরিমাণগুলো বলে দিয়েছে A, B, C এর। তো বলেছে সি ব্যবসায় নিয়োজিত করে, সি কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছে, মানে সি এর এখানে মূলধনটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো লভ্যাংশ অনুপাত দেওয়া আছে। তো লভ্যাংশগুলো তাদের কত আছে, প্রথম জনের 50:100:150। তো লভ্যাংশ অনুপাত বের করব। তাহলে এখানে আমরা একটা করে শূন্য কাটাবো, 5 দিয়ে ভাগ করলে 1:2:3, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমরা দেখো সি এর মূলধনটা বের করতে বলেছে। তাহলে সি এর মূলধন কত হবে, সি এর মূলধন দেখো সি বলতে এখানে 3 আছে, তাহলে 3 বাই আনুপাতিক যোগ হচ্ছে আমাদের 5 একে 6 আর মোট মূলধন ছিল আমাদের 6,000 টাকা। তো এটা কাটাকাটি করো, তো এটা পেয়ে গেলাম আমরা 1,000 টাকা আর 3 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাবো 3,000 টাকা। 3,000 টাকা দেখো কোথায় আছে আমাদের সি নাম্বার অ্যান্সারটা। দুইয়ের প্রশ্নটা বলছে x/y = 5:1 হলে x² - y² x² + y² এর মান কোনটা হবে। এখান থেকে দেখো আমরা x/y দেওয়া আছে, তাহলে আমরা কি করব x/y করে নিলাম। তাহলে এখানে হবে 5/1, মানে আমরা 5 পেয়ে গেলাম, ঠিক আছে। x/y এর মানটা 5 পেলাম। এখানে এবার কি করব আমরা, এটা আমরা বাই করে নিই, x² - y² কে আমরা বাই করতে পারবো আর x² + y²। এখানে দেখো এখানে আমরা করব, আমরা y দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে y দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, আমরা পাবো x/y দিয়ে ভাগ করবো, y দিয়ে ভাগ না, আমরা লবহরকে ভাগ করবো আমরা y² দিয়ে। তাহলে y² দিয়ে ভাগ করলে এটা পাবে, এটা x/y তার হোল স্কোয়ার, এখানে তো 1 হয়ে যাবে। আর নিচে এখানে আসবে আমাদের x/y তার হোল স্কোয়ার আর এখানে +1 আসবে, ঠিক আছে। তাহলে দেখো x/y এর মানটা বের করে রেখেছি, আমরা এটা 5-এর স্কোয়ার করতে পারবো -1 আর নিচে 5-এর স্কোয়ার +1। এটা যদি সরল করো, এটা 25 - 1 আর নিচে 25 + 1। তাহলে এখানে যদি হবে উপরে দেখো, উপরে পাবা 24 আর নিচে হবে 26, 2 দিয়ে কাটাকাটি করো 12 পাবা আর এখানে পাবা 13। তাহলে আমাদের কত আসছে, আমাদের আসছে 12/13। তাই এটাকে আমরা 12:13 লিখতে পারবো। তো দেখো এর যে মানটা আমরা পেয়ে গেলাম 12:13 কত নম্বর অপশানে আছে, আমাদের আছে বি নম্বরে আছে। একের আমরা 3 আর 4 নিয়েছি। 3-এর প্রশ্ন বলছে অকেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, OP 12 সেমি, পি বিন্দুগামী জেটির ন্যূনতম দৈর্ঘ্য বের করে, মানে জের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমাদের দেখো আমাদের একটা বৃত্ত আছে, এটা আমরা কেন্দ্রবিন্দু ও নিয়ে নিলাম আর বৃত্তের ভিতরে এমন একটা পি বিন্দু আছে, ঠিক আছে। তাহলে বিন্দু আছে, তাহলে সেই বিন্দু কি বলেছে এখানে, যে বৃত্তের ভিতরে যে কোনো একটি বিন্দু আছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে ওপিটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে কোনো বিন্দু পি নাম দিয়েছে, এই বিন্দুটা আমাদের পি বিন্দু। তাহলে এই যে ওপিটা আমাদের দেওয়া আছে, তাহলে পি বিন্দুগামী যে জেটি তৈরি হবে, পি বিন্দুগামী জেটির ন্যূনতম দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে ন্যূনতম দৈর্ঘ্য বলতে, ঠিক আছে, এখানে এই যে ওপিটা আমাদের এখানে কিন্তু লম্ব হবে, তখনই আমরা সেই জেটির ন্যূনতম দৈর্ঘ্য পেয়ে যাবো, তাই না। আমাদের এই বি দৈর্ঘ্যটা এখানে বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের ব্যাসার্ধ কিন্তু বলে দিয়েছে ওএ ব্যাসার্ধ কত বলেছে, তাহলে এখানে ওএ ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে 13 সেমি, তাহলে ওএ দেওয়া আছে। আর এখানে দেখো আমাদের ওপিটাও বলে দিয়েছে কত, ওপিটা বলে দিয়েছে আমাদের 12 সেমি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ওএ জানা আছে 13, ওপি জানা আছে, ওপিটাও আমাদের জানা আছে 12। তাহলে এখানে আমাদের এপিটা বের করব, এপিটা আগে বের করব। তাহলে দেখো আমাদের এপিটা কীভাবে পাবো, এপিটা আমরা পেয়ে যাবো, এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের ওএ হচ্ছে অতিভুজ, তাহলে আমরা পাবো OA² সমান AP²
প্লাস ওপি স্কোয়ার, ও এর মান হচ্ছে 13 স্কোয়ার, এপির মানটা বের করব, আর ওপিটা হচ্ছে 12 স্কোয়ার। তো এখান থেকে যদি এপি স্কোয়ার বের করো, এটা হবে 169, এটা হবে 144, বিয়োগ করে পেয়ে যাবা 25। তাহলে এপি কত পাবা? এপি পেয়ে যাবা 5। তাহলে এপি যদি 5 পেয়ে যাও, তাহলে এবিটা দেখো এখানে, এবিটা হবে আমাদের 2AP, ঠিক আছে। তো যে আমাদের এবিটা কত হবে? এপির ডবল হবে। কেন? কারণ আমাদের দেখো এই যে কোনো জের উপর, ঠিক আছে, মানে ব্যাস না এরকম কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাটা সেই যেটাকে সমানুপাতিক করে, তাহলে আমাদের কি হবে? এপির ডবল হবে এবিটা, তার জন্য আমরা এখানে এবিটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো, তাহলে এবি কত পেয়ে যাবো? এবি পাবো 2 ইন্টু এপির মানটা আমরা 5 পেয়ে গেলাম, তো এবিটা হবে 10 সেমি। তো সেই যেটি দৈর্ঘ্য বের করতে বলেছিল 10 সেমি, দেখো 10 সেমি কোথায় আছে? আমাদের আছে ডি নম্বর অ্যান্সারটা। তো 4 প্রশ্ন বলছে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে? 75 ডিগ্রি সম্পূরক কোণ বলেছে, তাহলে সম্পূরক বলতে এর সঙ্গে কত যোগ করলে আমাদের 180 ডিগ্রি হবে। তাহলে আমরা 180 ডিগ্রি থেকেই বিয়োগ করে নেব। তাহলে 75 ডিগ্রি যে সম্পূরক কোণটা আমরা পাবো 180 ডিগ্রি বিয়োগ 75 ডিগ্রি, দেখো এখানে 5 হবে, এটা আমাদের 8 আর 0 1, 105 ডিগ্রি। তাহলে আমাদের 75 ডিগ্রি সম্পূরক কোণটা আমরা 105 ডিগ্রি পেয়ে গেছি, কিন্তু একে আমাদের বৃত্তীয় মানে প্রকাশ করতে বলেছে। তাহলে বৃত্তীয় মান করতে গেলে তোমরা পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে নেবে। যে কোণের বৃত্তীয় মান বলবে সেই কোণটাকে পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করবা। তাহলে এখানে দেখো আমরা যদি কাটাকাটি করি পাই দিয়ে 10, 5 একে 5, আর এখানে পাই দিয়ে কাটাকাটি করলে পাবা 5 3 15, 5 6 30, 3 দিয়ে করবো, 3 একে 3, 3 দিয়ে 6, আর 3 7 21। তাহলে দেখো আমরা পাচ্ছি 7 পাই বলতে আমরা একটা রেডিয়ানে সি দিয়ে দেবো, আর নিচে আছে 12। তার 7 পাই সি বাই 12, দেখো কত নম্বর অপশানে আছে? ডি নাম্বারটা আছে আমাদের। তার অ্যান্সার আমাদের ডি নাম্বার। এবার দেখো 1 এর 5 আর 6 নিয়েছি। 5 নম্বরটা বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে যে আয়তনের শঙ্কু কেটে নেওয়া যায় তার আয়তন কত হবে? এখানে তো কী কথাটা বলেছে? আমাদের অর্ধগোলক বলেছে। তাহলে আমরা যদি অর্ধগোলকের ছবি আঁকি, একটা বাটি, এই যে আমাদের অর্ধগোলক। এবার দেখো এই অর্ধগোলক থেকে আমাদের সবচেয়ে বড় শঙ্কু কাটা যাবে। তাহলে আমরা এখানে সবচেয়ে বড় শঙ্কুর ছবিটা এভাবে তৈরি করতে পারবো। এই যে দেখো, তাহলে এখানে অর্ধগোলকের যে তলটা আর শঙ্কুর ভূমিটা একই। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে অর্ধগোলকের যে উচ্চতা আর ব্যাসার্ধ সমান হয়, এটা মনে রাখবা তোমরা। তাহলে এখানে শঙ্কুর উচ্চতা কোথায় গেল? শঙ্কুর উচ্চতাটা আমরা আর পেয়ে গেলাম, ঠিক আছে, আর ভূমি ব্যাসার্ধটা আর আছে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? যে এখানে শঙ্কুটা কাটা যাবে সবচেয়ে বড় শঙ্কুটা, তার আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? তাহলে এইচের মান তো আমরা পেয়ে গেলাম 1/3 পাই আর স্কোয়ার, আর এইচটা হচ্ছে আমাদের আর। তাহলে এইচের জায়গায় আমরা আর বসাই দেবো। তাহলে এটা হবে 1/3 পাই আর কিউব। এটাকে আর এইভাবে লিখেছে পাই আর কিউব বাই 3, ঠিক আছে। তাহলে সেই শঙ্কুর আয়তনটা আমাদের হয়ে যাবে কত? যাবে পাই আর কিউব বাই 3। দেখো কত নম্বর অপশান আছে? ডি নম্বর আমাদের অ্যান্সারটা। 6 নম্বরে দেখো বলছে যদি n সংখ্যক রাশির যৌগিক গড় x বার হয় এবং প্রথম n-1 সংখ্যক রাশির যোগফলটা কে হয়, তবে n এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো n সংখ্যক রাশি আছে। রাশিগুলো আমরা ধরবো, প্রথমটা x1 একটা, তারপরটা x2 দুটো, তারপরটা x3, এভাবে করতে কতগুলো আছে রাশি? n সংখ্যক, মানে xn অবধি আছে। তাহলে এদের গড়টা আমাদের বলে দিয়েছে। তাই এদের গড় আমরা কীভাবে পাবো? এদের গড়টা আমরা এইভাবে পাই, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস, চলবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এর আগেরটা যদি নিই, আমরা আগেরটা কত পাবো? xn-1 প্লাস, ঠিক আছে, এর আগেরটা হবে এখানে, এটা যদি n হয় তার আগেরটা হবে xn-1 হবে, ঠিক আছে, এটা হবে তার আগেরটা, আর এটা হবে xn। আর কতগুলো আছে রাশি? n সংখ্যক, তাহলে n দিয়ে আমরা ভাগ করে দেবো। এর মানটা আমাদের কত বলেছে? x বার বলে দিয়েছে, ঠিক আছে। এবার আমাদের প্রশ্নে বলে দিয়েছে প্রথম, এখানে দেখো প্রথম n-1 সংখ্যক রাশির যোগফলটা কে বলে দিয়েছে, মানে প্রথম থেকে, মানে 1 থেকে শুরু করে n-1 এই রাশির যোগফলটা কত বলেছে, কে বলেছে। তাহলে আমরা এখানে মানটা বসাই দেবো, আমি এখানে দেখাচ্ছি, বা তাহলে দেখো এখান থেকে শুরু করে এই জায়গায় মানটা আমরা কে বসাতে পারবো। তাহলে কে প্লাস xn, আর নিচে আমাদের n সমান সমান x বার। তাহলে আমাদের এখানে xn এর মানটি বের করতে হবে। n এর মান বলতে n-তম, মানে এখানে n-তম আছে এটা। তাহলে nটা কত হবে? xnটা কত হবে? তাহলে xnটা যদি আমরা বের করি এখানে, তাহলে xnটা হয়ে যাবে আমাদের
এন এক্স বার, আর কেটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস কে হয়ে যাবে। ঠিক আছে, এক্সেন্টে হচ্ছে আমাদের এন এর মান, বুঝেছো? কারণ আমাদের এন কোথায় আছে, এন এখানে আছে আমাদের এই জায়গায়। তাহলে এন এর মানটা আমরা পেয়ে গেলাম এন এক্স বার মাইনাস কে। কত নম্বর অপশান আছে? আমাদের ডি নাম্বার অ্যান্সারটা। এবার আমরা দুইয়ের প্রশ্নগুলো এসেছি। দুইয়ের প্রশ্নগুলো আমাদের শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে, আমরা দেখে নেব দুইয়ের প্রশ্নগুলো কী বলছে। 2-এর 1 আর 2 আমরা একসঙ্গে নিয়েছি। 2-এর 1-এরটা আছে R% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে। এখানে কত বছর সময়টা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু বলে দিয়েছে 8 বছরের দ্বিগুণ হচ্ছে। তার 8 বছরের দ্বিগুণ হবে মানে সমন চক্রবৃদ্ধিটা আমাদের 2x হবে। তাহলে সমন চক্রবৃদ্ধি আমরা কি জানি সূত্র, ঠিক আছে? এখানে পুরো মূলধন বলেছে, তাহলে আমরা আসলটাকে ধরে নিব। আমরা ধরি আসল আমাদের x, তাই না? তাহলে সমন চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে আসল ইন্টু 1+r/100, ঠিক আছে? কত বছরে? 8 বছরে, ঠিক আছে? তাহলে সেই 8 বছরের দ্বিগুণ বলেছে, তাহলে আসলের দ্বিগুণ হবে আমাদের মানে 2x হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের শর্তটা। তাহলে এখানে আমরা x কেটে দিব। তাহলে আমরা দেখো আমরা 1+r/100 হোল টু দি পাওয়ার 8 = 2 পেয়ে গেলাম। এটা আমরা 1 নং দিয়ে রেখে দিলাম। এবার দেখো বলেছে 4 গুণ হবে কত বছরে। তাহলে আমরা ধরে নিব, ধরি t বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে। তাহলে দেখো তা টি বছরে 4 গুণ হবে, তা টি বছরের সমল চক্রবৃদ্ধি যদি আমরা বের করি সেটা হবে আমাদের x ইন্টু 1+r/100। আর হচ্ছে আমাদের এখানে সুদের হার, আর সময়টা টি বছর, তো টি দিব পাওয়ারে সমান 4 গুণ বলেছে, মানে সুদ আসলটা হয়ে যাবে, সমল চক্রবৃদ্ধি হয়ে যাবে 4x, ঠিক আছে? এখানে x কেটে দেবো। আচ্ছা আমরা দেখো 4টাকে আমরা 2-এর স্কোয়ার লিখলাম, ঠিক আছে? এবার 2-এর মান আমাদের জানা আছে, 2-এর মান হচ্ছে এটা। 2-এর জায়গায় মানটা বসিয়ে দেবো। 2-এর মানটা বসাবো 1+r/100। এবার দেখো এখানে পাওয়ারে 8 আছে আর এখানে পাওয়ারে 2 আছে, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যায়? গুণ হয়ে যায়। 8 2 16, তাহলে পাওয়ার গুণ হয়ে গেল। এবার দেখো মূল সংখ্যা সমান, তাহলে এখান থেকে আমরা টি এর মানটা পেয়ে যাচ্ছি 16। তাহলে অ্যান্সারটা হবে 16 বছরে। কত বছরে 4 গুণ হবে? 16 বছরে 4 গুণ। তাহলে অ্যান্সারটা হবে 16 বছরে, 16 বছরে। 2 নম্বরটা বলছে 1/a, 1/b, 1/c, 1/x এরা যদি 4 জন সমানুপাতি হয় তাহলে x এর মান কত হবে? সমানুপাতি বলে দিয়েছে, তো আমরা এখান থেকে 1/a = 1/b = 1/c = 1/x। 4টা সংখ্যা সমানুপাতি থাকলে আমরা এভাবে লিখতে পারবো, প্রথমটার অনুপাত সমান শেষে দুটোর অনুপাত। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কী করবো? 1/a অনুপাতকে বাই করা যায় 1/b, 1/c বাই 1/x। আমি এখানে দেখাই, দেখো 1/a যেটা উল্টে যাবে b/1 = 1/c, এটা হবে x/1। তাহলে এখানে আমরা b/a পেলাম আর এখানে পেলাম x/c পেলাম। এটা যদি বর্গগুণ করো তাহলে ax = bc পেয়ে যাবে। তাহলে x এর মানটা আমরা কত দেখতে পাচ্ছি? তাহলে x এর মানটা আমরা পেয়ে যাচ্ছি bc/a পেয়ে যাচ্ছি। তাহলে x এর মান কত হবে? bc/a। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের bc/a। দেখো 2-এর 3 আর 4 নিয়েছি। 3-এর প্রশ্নটা দেখো, দুটি বৃত্ত পরস্পরকে a বিন্দুতে বহিঃস্পর্শ করে যদি বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক সংখ্যা x এবং তির্যক সাধারণ স্পর্শক সংখ্যা y হয় তবে x - y এর মান কত? ঠিক আছে, এই অঙ্কটা আমি করালাম প্রথম ক্লাসের প্রথম দিকে যে অঙ্কটা আমি তোমাদের দেখালাম মডেল সেট, ঠিক আছে? যেটা বললাম যে মডেল সেট 18 নম্বরটা, ঠিক আছে? 18 মডেল সেটে p- তোমরা পেজ নাম্বারে চলে যাবা। পেজ নাম্বার আছে 595। এই পেজের যে 2-এর 3 নম্বর অঙ্কটা বললাম, ঠিক আছে? অঙ্কটা আমি ঠিক করে আমি এখানে দিলাম, ঠিক আছে? দেখো আবার আমি অঙ্কটা দেখাচ্ছি। এখানে দেখো দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে, তাহলে এখানে একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত এখানে বহিঃস্পর্শ করছে এই জায়গায়। তাহলে এখানে স্পর্শ করলে এই স্পর্শ করেছে আমাদের এ বিন্দুতে স্পর্শ করেছে, এই বিন্দুটা এ বিন্দু। তাহলে এখানে আমরা একটা স্পর্শক পাবো, সাধারণ স্পর্শক পাবো। স্পর্শক সংখ্যা পাবো এই যে এখানে এইদিকে একটা আর এখানে এইদিকে একটা পাবো, দুটো পাবো। তাহলে সাধারণ স্পর্শক সংখ্যা x বলেছে, তাহলে x এর মানে এখানে 2 পেয়ে গেলাম। আর তির্যক সাধারণ স্পর্শক সংখ্যা দেখো এই যে সিডিটা যদি বলি এটাকে সিডি, তাহলে এই সরল সাধারণ স্পর্শকের সিডি যে সাধারণ স্পর্শকটা আছে, এই সাধারণ স্পর্শকের দুই পাশে দুটি বৃত্ত আছে। দেখো এই বৃত্তকে যে আমরা ও বলি, এটাকে ও ড্যাশ বলি।
তাহলে ও এবং ও ড্যাশ বৃত্ত দুটি সিডি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে অবস্থান করছে। তাহলে আমরা সিডি তাহলে সাধারণ স্পর্শকটাকে আমরা কী বলবো, তির্যক সাধারণ স্পর্শক বলবো। ঠিক আছে, কোনো সাধারণ স্পর্শকের বিপরীত পাশে দুটি বৃত্ত অবস্থান করলে সেই সাধারণ স্পর্শকটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তাহলে তির্যক সাধারণ স্পর্শক আমরা একটা পাচ্ছি, তাহলে এখানে 1। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই কত পাবো, এক্স পেলাম 2, ওয়াই পেলাম 1, তাহলে আমরা পেয়ে যাবো এখানে 1। তাহলে অ্যান্সারটা আমাদের এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত পেয়ে যাবো, 1 পেয়ে যাবো। ঠিক আছে, এই অঙ্কটা আমরা যে এই পেজের যে তোমাদের মডেল সেট রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, আমি আবার বলি কথাটা, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল সেট 18 নম্বর যে মডেল, পেজ নাম্বার 595, এই যে পেজের আমি ভিডিওটা দিয়েছি তোমাদের, সেই ভিডিওতে 2-এর যে 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে, ওই লজিকটা দিবা না তোমরা, ওই লজিকটা চেঞ্জ করে তোমরা এইভাবে নিয়মে তোমরা অঙ্কটা করবা। তোমাদের বলে দিলাম আমি আজকে ক্লাসের, আমি প্রথম দিকেও বলেছি কথাটা, আমি আবার ওই কথাটা বললাম, এই অঙ্কটা একটু ভালো করে এইভাবে নিয়মে করতে হবে, অ্যান্সার আমাদের এইভাবে 1 আসবে। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা দেখো, কোনো পূরক কোণ সেই কোণটি হলে কোণটির বৃত্তীয় মান হবে কত। এবার দেখো, কোনো কোণের পূরক কোণ সেই কোণটি বলেছে, তাহলে এমন কোন কোণ আছে যে সেই কোণের পূরক কোণ হবে। দেখো 45 ডিগ্রি কোণ, এই যে 45 ডিগ্রি যে কোণটা নিলাম, এই 45 ডিগ্রি কোণটার 45 ডিগ্রিই হবে পূরক কোণ, কারণ এদের যোগফলটা কত পাবো, 90 ডিগ্রি পাবো। তাহলে কোন কোণের পূরক কোণটা সেই কোণ, সেই কোণটা হবে আমাদের 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রির পূরক কোণটা হচ্ছে 45 ডিগ্রি, একই কোণ। তো সেই কথা বলেছে, দেখো কোনো কোণের পূরক কোণ সেই কোণটি হলো, সেই কোণটি বলতে 45 ডিগ্রি হবে, তাহলে তার বৃত্তীয় মান বের করতে বলেছে। তা 45 ডিগ্রির বৃত্তীয় মানটা আমরা বের করে দেখাবো। তা কোনো কোণের বৃত্তীয় মান বের করতে গেলে সেই কোণটাকে π/180 ডিগ্রি দিয়ে গুণ করবা। তাহলে এখানে দেখো তোমরা এখানে পেয়ে যাবা 45 দিয়ে কাটাকাটি যদি করো, তাহলে এখানে তোমরা কত পাবা, 4, এটা 4 পেয়ে যাবা। 45 4 180 ডিগ্রি, 4 5 20, 4 4 16, 2 18। তাহলে আমরা কত পেলাম, এটা পাই, এখানে সি দিয়ে দেবো রেডিয়ানে, πc/4। তাহলে অ্যান্সারটা আমাদের কত হবে, πc/4, πc/4। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। 2-এর 5 আর 6 নিয়েছি। 5-এরটা বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা আমরা জানি √3 × a আর ℎ2। আর ঘনকের প্রতিটি তল, দেখো ঘনকের প্রতিটি তল বলতে কিন্তু বর্গক্ষেত্র, ঘনকের 6টি তল থাকে আর প্রতিটি তল তার যে তলটা হয় বর্গক্ষেত্র হয় ক্ষেত্রটা। তাহলে যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, √2a, √2 × বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ ভেনিস হয়ে যাবে, তাহলে আমাদের থেকে যাবে √3 √2। তাহলে আমাদের যেটা চেয়েছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য অনুপাত কত হবে, √3 √2। অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম √3 √2 পেয়ে গেলাম। 6 নম্বর প্রশ্ন বলছে 15-এর পরিবর্তে ড্যাশ সংখ্যাটি নিলে, এই যে আমাদের সংখ্যা দেওয়া আছে 9 12 15 18 20 22, সংখ্যাগুলির যৌগিক গড় 1 বাড়বে। ঠিক আছে, 15-এর পরিবর্তে যদি অন্য সংখ্যা নিই, আমরা ধরে নেব 15-এর পরিবর্তে x সংখ্যাটি নেব, তাই না। এখানে কত আছে, 9 আছে, 12 আছে, 15-এর পরিবর্তে আমরা x নিয়ে নিলাম, তারপরে 18 আছে, তারপরে 20 আছে, তারপরে 22 আছে। তাহলে এদের যৌগিক গড় কী হবে, এদের যৌগিক গড়ের সূত্র হচ্ছে এদের যোগফলটা, মানে x প্লাস 9 প্লাস 12 প্লাস 18 প্লাস 20 প্লাস 22, এটা 22 আছে, 22। ঠিক আছে, আর কতগুলো সংখ্যা আছে এখানে, 1 2 3 4 5 6, তাহলে নিচে হবে 6। তাহলে এখানে দেখো যৌগিক গড়টা কত পাবো, x প্লাস এদের যোগ করবো, এদের যোগ করে পেয়ে যাবো 81, আর নিচে হবে 6। তাহলে এদের আমি যদি 15-এর পরিবর্তে যদি অন্য সংখ্যা নিই x নিই, তাহলে যৌগিক গড়টা পেলাম এটা। এবার দেখো এবার এদের যৌগিক গড়টা কত হবে, মানে 9 + 12 + 15 + 18 প্লাস 20 + 22। তাহলে এদের যৌগিক গড়টা হবে নিচে 6, এই গড়টা হবে। তাহলে এদের যোগ করবা, সবগুলো সংখ্যা উপরে যোগ করলে তোমরা পেয়ে যাবে 96, নিচে 6। ঠিক আছে, এবার দেখো আমরা যদি 15-এর পরিবর্তে অন্য সংখ্যা নিই, তাই না, মানে 15-এর পরিবর্তে কী সংখ্যা নিলে যৌগিক গড়টা 1 বাড়বে, আমরা x নিয়ে নিয়েছি। তাহলে এখানে দেখো 1 বেশি আছে আমাদের, তাহলে আমাদের যেটা হবে অতএব x প্লাস 81/6 সমান 96 প্লাস 6। এই যে 1 বেশি আছে, 1 কম আছে, তাহলে এর সঙ্গে 1 যোগ করে দাও। ঠিক আছে, এবার আমরা একটু ভগ্নাংশে যোগ বিয়োগ করি, x প্লাস 81 6, এখানে লসাগুটা আমাদের 6 হয়ে যাবে, এদিকে 96 যোগ 6, 6 6 কেটে দিলাম, এখানে দেখাই আমি তোমাদের। তাহলে এদিকে আমরা পেলাম x প্লাস 81, আর এইদিকে দেখো 96 আর 6 যোগ করবা, পেয়ে যাবা 102 পেয়ে যাবা।
তাহলে এক্স সমান সমান 102 থেকে 81 বিয়োগ করে দাও, তাহলে 81 বিয়োগ করলে কত পাবা, এদিকে পাবা 1 আর এদিকে পাবা 2, তাহলে 21 পেয়ে যাবা। তাহলে আমাদের যে এখানে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার অ্যান্সারটা হবে 21। তাহলে 15 পরিবর্তে যদি আমরা 21 নেওয়া হয় তখন কিন্তু এদের যৌগিক গড়টা কী হবে, একটা বেড়ে যাবে। এবার 3-এর প্রশ্নগুলো এসেছি। 3-এর প্রশ্নগুলো আমাদের আছে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে, আমরা দেখে নেব সত্য মিথ্যা অঙ্কগুলো কী বলছে। 3-এর 1 আর 2 নিয়েছি। তা 3-এর 1-এরটা বলছে এ এবং বি এর মূলধনের অনুপাত 11:9, তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য 10% বলেছে। তা আমরা দেখবো এখানে তাদের লভ্যাংশের পার্থক্য কি 10% আসছে, 10% আসলে সত্য, না আসলে মিথ্যা। তাহলে এখানে দেখো মূলধন অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা জানি একই সময়ের ক্ষেত্রে লভ্যাংশ অনুপাত সেটাই হয়, ঠিক আছে। তাহলে এটা যদি লভ্যাংশ অনুপাত হয় তাহলে এ লাভ হচ্ছে 11 আর বি এর লাভ হচ্ছে 9, তাহলে ওদের লভ্যাংশের পার্থক্য কত পাবো, লভ্যাংশের পার্থক্য পেয়ে যাবো 11 থেকে 9 বাদ দিব, তাহলে পেয়ে যাবো কত, আমরা 2 পেয়ে যাবো। তো এবার দেখো এবার ওদের মোট লাভ কত হবে, তাহলে মোট লাভ হবে আমাদের 20, তাই না। 9 আর যোগ করে আমরা কত পাবো, মোট লাভটা পাবো 20, এটা হচ্ছে আমাদের মোট লাভ। আর লাভের পার্থক্য পেয়ে গেছে 2, তাহলে শতকরা দেখো তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্যের শতকরা কত পাবো, তো শতকরা পাবো আমরা দেখো 2/20 আর 100 দিয়ে আমরা গুণ করে দেবো, এভাবে তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্যের শতকরা পাবো আমরা। তো এখানে যদি কাটাকাটি করি এটা পেয়ে যাবো আমরা 10, তাহলে এখানে যদি কাটাকাটি করি এটা পেয়ে যাবো 10, তাহলে আমরা দেখো 10% আমাদের এটা পার্থক্যটা আমাদের শতাংশে 10% পাচ্ছি আমরা, 10%। তাহলে এখানে আমাদের কথাটা সত্যই বলেছি। 2 নম্বরে বলেছে এক্স ওয়াইয়ের ব্যস্তভেদে আর ওয়াই জেডের সাথে ব্যস্তভেদে থাকলে এক্স জেডের সাথে সরলভেদে থাকবে। দেখো কথাটা কী বলে যাওয়ার বলি, এক্সটা ওয়াইয়ের সাথে ব্যস্তভেদে আছে, তাহলে এখানে দেখো এক্স ওয়াই যদি ব্যস্তভেদে থাকে তাহলে এখানে এক্স যদি বাড়ে, ঠিক না, এক্স বাড়লে ওয়াই কমবে, এক্স বাড়লে ওয়াই কমবে, ঠিক আছে, একেই বলে আমাদের ব্যস্তভেদ, একজন বাড়বে তো একজন কমবে। এবার এখানে দেখো ওয়াই জেডের সাথে ব্যস্তভেদে আছে, মানে এখানে দেখো ওয়াইটা কমেছে, তাহলে এখানে যদি ওয়াই কমবে, ওয়াই কমলে আমরা এখানে লিখবো ওয়াই কমলে জেডটা কী হবে, জেডটা আমাদের বাড়বে, তাহলে ওয়াই কমলে জেডটা বাড়বে। তাহলে এবার দেখো এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, এক্সটা বেড়েছে, তা দেখো এক্স বাড়লে ঠিক আছে, এক্স বাড়লে জেডটা কী হচ্ছে, জেডটাও বাড়ছে, জেড বাড়বে, এক্স বাড়লে জেডও বাড়ছে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এই দুটো সম্পর্ক থেকে, তাই না। তাহলে এক্স বাড়লে জেডও বাড়লে, ঠিক আছে, এক্স বাড়লে জেড বাড়ছে, তাহলে আমাদের এক্স আর জেডের মধ্যে কী সম্পর্ক আছে, তাহলে এক্স আর জেডের মধ্যে আমাদের সরলভেদ থাকবে, দুজনেই বেড়েছে। তাহলে এখানে কিন্তু কথাটা আমাদের কী বলেছে, সত্যই বলেছে আমাদের, তাহলে অ্যান্সারটা এটা সত্য হবে। দেখো 3-এর 3 আর 4 নিয়েছি। 3-এর প্রশ্নটা বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত করে। দেখো এখানে আমি ছবি এঁকে বুঝাই তোমাদের, আমাদের একটা বৃত্ত বলেছে, এই যে বৃত্ত নিলাম আর বহিস্থ একটা বিন্দু আছে, ঠিক আছে, এই বিন্দু আমরা পি নাম দিয়ে দিলাম। বহিস্থ এই বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আছে, দুটি স্পর্শক বলেছে, এই জায়গায় একটা স্পর্শক, এটা স্পর্শকের নাম আমরা এপি স্পর্শক নিলাম, আর এদিকে আমরা একটা স্পর্শক নিলাম, ঠিক আছে, এখানে আমরা কিউ বিন্দু নাম দিলাম, তাহলে পি কিউ একটা স্পর্শক, সরি এটা আমরা নাম দেবো বি নাম দিয়ে দেবো। তাহলে এপি একটা স্পর্শক আর বিপি একটা স্পর্শক, তাহলে দুটি স্পর্শক, আর এখানে আমাদের কেন্দ্রবিন্দু আছে। এবার যেটা কথা বলেছে দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির, এই যে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণ, মানে এই যে অন্তর্ভুক্ত কোণটা, এই কোণটা অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু, মানে ওই বিন্দুটাই এবং কেন্দ্রের এই যে কেন্দ্রটা আছে, কেন্দ্র আমরা ও নাম দিয়ে দিলাম, কেন্দ্রের সংযোজক সরলরেখাংশ, তাহলে ওই বিন্দুটা আর কেন্দ্রবিন্দুটার সংযোজক সরলরেখাংশটা আমরা যেখানে যে আমরা ওপি যুক্ত করি, এই যে ওপিটা, তাই না, তাহলে এই যে সংযোজক সরলরেখাংশটা সমদ্বিখণ্ডিত করে এই কোণটাকে, মানে এই কোণটাকে, তাই না, মানে এই যে ওপি সরলরেখাটা কী করবে, সমদ্বিখণ্ডিত করবে, তাহলে আমাদের এই দুটো কোণ সমান হতে হবে, তাহলে এটা কিন্তু আমাদের আছে উপপাদ্য, তাই না। তো তোমরা দেখবা বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের যে দুটি স্পর্শক তৈরি হয় আর এই যে বিন্দুতে যে কোণটা তৈরি হবে সেই কোণটাকে এই যে ওপি রেখাংশটা যদি পাই, সেই বিন্দু এবং কেন্দ্রবিন্দু সংযোজক সরলরেখাংশটা কী হবে, সেই কোণটাকে মানে এপি বিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এখানে আমাদের কোণ এ পি বি এর সমদ্বিখণ্ডক
সমদ্বি খণ্ড কে আছে, ওপি আছে, ঠিক আছে, এটা আমরা বলতে পারবো। এই কথাটা কিন্তু আমাদের এখানে সত্য, মানে সমদ্বিখণ্ডিত করবে, এই কোণটাকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে এই সংযোজক রেখাটা, মানে ওপি রেখাটা। তাহলে এটা আমাদের কথাটা সত্য বলেছে অ্যান্সারটা, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে যাব সত্য। 4 নম্বরটা বলছে দেখো থিতা ধনাত্মক সূক্ষ্মকোণ, আর এখানে বলেছে এক্স প্লাস ওয়াই সাইন থিতা এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান 9 এবং 7, তাহলে এক্সের মান কি 7 হবে? দেখো থিতা ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে, আমরা থিতার মানটা নিয়ে নিলাম, আমরা কত প্রথমে নিলাম আমরা নিব ধরো 60 ডিগ্রি নিব, বড় মান নিই, থিতার মানটা আমরা 60 ডিগ্রি নিয়ে নিচ্ছি। তা থিতার মান যদি 60 ডিগ্রি নিই, তাহলে দেখো আমরা এখানে বসাবো, তাহলে এক্স প্লাস ওয়াই আর সাইন 60 ডিগ্রি, তাহলে আমরা বড় মান নিয়েছি, তো বৃহত্তম মানটা কত বলেছে 9, তাহলে এখানে আমরা 9 সঙ্গে সমান করে দিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন 60 ডিগ্রির মান √3/2 9। আচ্ছা, একে আমরা ধরো 1 নং নাম দিয়ে দিলাম। এবার থিতার মানটা আমরা 30 ডিগ্রি ধরে নেব, ছোটো মান ধরে নিলাম, তাহলে 30 ডিগ্রি মানটা ধরে আমার সমীকরণটা পাবো ওয়াই, তাহলে এখানে সাইন 30 ডিগ্রি হবে, তাহলে সাইন 30 ডিগ্রির মান আমরা কত জানি, হাফ 1/2, আর এখানে যেহেতু ছোটো মান নিয়েছি, তাহলে ছোটো মানটা নিই, ক্ষুদ্রতম মানটা কত নিব 9, ক্ষুদ্রতম মানটা 9 না 7 আছে, তাহলে এখানে আমরা নিব 7, তাহলে এখানে এই সমীকরণটাকে আমরা 2 নং নাম দিতে। এবার দেখো আমাদের এক্সের মান বলে যে 7 হবে, তাহলে আমরা এখানে বলে দেবো 1 ও 2 থেকে এক্স সমান 7 হবে না, ঠিক আছে। তোমরা দেখো যে কোনো সমাধান করে দেখবা এক্সের মান কিন্তু 7 পাবা না, তাহলে এক্সের মান 7 হচ্ছে না, তাহলে এখানে এক্সের মান কি 7 হবে বলেছে, তাহলে এখানে আমাদের কী হবে, অ্যান্সারটা মিথ্যা হবে, 7 হবে না, অ্যান্সারটা আমরা কী লিখব, মিথ্যা। এবার দেখো 3-এর 5 আর 6 নিয়েছি। 5-এর প্রশ্নটা বলছে কোনো সমকোণী চৌপলের, সমকোণী চৌপল বলতে আয়তঘন বলে, তাই না। আচ্ছা, কোনো সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা এক্স বলেছে, তলের সংখ্যা ওয়াই এবং মাত্রা সংখ্যা জেড বলে দিয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কি 13 হবে? দেখো সমকোণী চৌপল বা আয়তঘন, যেটা তোমরা উদাহরণ নিয়ে ইট বলতে পারো, ইট, ঠিক আছে। তাহলে আমাদের দেখো কর্ণের সংখ্যা এক্স বলেছে, তাহলে কর্ণের সংখ্যা কটা হয়, আয়তঘনের কর্ণের সংখ্যা হয় 4টি, ঠিক আছে, এক্স সমান 4। তলের সংখ্যা ওয়াই বলেছে, তাহলে তোমাদের জানতে হবে আয়তঘনের তলের সংখ্যা হয় 6টি, আর মাত্রার সংখ্যা জেড বলেছে, তাহলে মাত্রা কটা হয়, মাত্রা 3টি হয়, তাহলে এখানে বসাও মানগুলো 4 + 6 + 3, তাহলে কত হবে 10, এদিকে 3 13, তাহলে দেখো 13 আসছে, তাহলে আমাদের এটা সত্য আছে অ্যান্সারটা, অ্যান্সার হবে আমাদের সত্য। 6 নম্বরে তোকে বলছে সংখ্যাগুরু মান সমান 2 × মধ্যমা - 3 × যৌগিক গড় হয়। তো এখানে কিন্তু যেটা বলেছে সূত্রটা এটা কিন্তু ভুল বলে দিয়েছে, আমাদের যেটা সঠিক যেটা হবে আমরা লিখবো, কারণ এটা কিন্তু আমাদের অ্যান্সারটা হবে মিথ্যা হবে, এটা মিথ্যার কারণটা তোমাদের বলছি, কেন মিথ্যা হবে এটা, কারণ আমরা জানি সংখ্যাগুরু মান, ঠিক আছে, সংখ্যাগুরু মানটা কী পাই আমরা, 3 × মধ্যমা - 2 × যৌগিক গড়, ঠিক আছে, এটা হয় আমাদের না, সংখ্যাগুরু মান 3 × মধ্যমা - 2 × যৌগিক গড় হয়। দেখো এখানে উল্টো করে দিয়েছে, 3টা এখানে হবে, 2টা এখানে হবে, কিন্তু এখানে 2 দিয়ে দিয়েছে, এখানে 3 দিয়ে দিয়েছে, তাহলে এটা আমাদের কি মিথ্যা হবে এটা। এবার দেখো 4-এর প্রশ্ন নিয়েছি, তো আমাদের 4-এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা। দেখো 4-এর আমরা 1, 2 নিয়েছি, তো 4-এর একটা কী বলছে, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে। দেখো এখানে কিন্তু আমাদের 690 টাকা, আসল কিন্তু আমাদের এখানে 690 টাকা আছে, তাহলে আসল কত আছে, আসল আছে আমাদের 690 টাকা, এটা আমাদের কিন্তু আসল। এবার দেখো বার্ষিক সুদ আমাদের যেটা বলেছে, বার্ষিক বলতে 1 বছর, তাহলে 1 বছরে কত টাকা, 990 টাকার, 1 বছরে 990 টাকার সুদ কত পাবো, তাই না। আসলের এত অংশ বলেছে, তাহলে আমাদের হবে আসলটা হচ্ছে এটা কত অংশ, 1/16 অংশ, এটা বলেছে আমাদের। তাহলে আমরা দেখো এটা 1 বছরের সুদ এত টাকা পেয়ে গেলাম। এবার আমরা 8 মাসের সুদ, এই টাকারই 8 মাসের সুদ বের করব, তাহলে 1 বছরের সুদ যদি এত টাকা হয়, তো আমরা লিখব 8 মাসে 690 টাকার সুদ কত হবে, দেখো 690 টাকার সুদ হবে 8 মাসে, 690 × 1/16, 8 মাসকে যদি আমরা বছর করি, তাহলে 8 মাসকে 12 দিয়ে ভাগ করবা,
এত টাকা সুদ হবে। এটা সলভ করে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তা আমরা দেখো যদি কাটাকাটি করি 8 দিয়ে 16 আর এখানে 2 দিয়ে কাটাকাটি করবো 2 3 6 2 4 8 2 5 10, তাহলে আমরা পাচ্ছি 345/12 এত টাকা। একে যদি তোমরা যদি ভাগ করে দাও তাহলে এটা পাবা তোমরা 28.75 টাকা। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে এটা। 8 মাসের সুদ কত পাবো? 8 মাসের সুদ পাবো 28.75 টাকা। এবার 2 নম্বর অঙ্কটা বলছে দেখো, বার্ষিক নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়ে একটি যন্ত্রের মূল্য 5 বছরে তার প্রাথমিক মূল্যের 1/2 গুণ হয়, তার কত বছরে তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে? প্রাথমিক মূল্য বলতে আমাদের ওটা আসলটা। তাহলে আমরা এখানে ধরে নিব, ধরি আসল বা প্রাথমিক মূল্য, আসল বা প্রাথমিক মূল্য আমরা কত ধরে নেব? x টাকা ধরে নিলাম। এবার দেখো এখানে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, তাহলে আমরা যদি এখানে সমূল চক্রবর্তীর সূত্রটা লাগাই তাহলে সেটা হবে আমাদের p × 1 মাইনাস হবে হ্রাসপ্রাপ্ত মানে মাইনাস, তাহলে r/100, আর হচ্ছে আমাদের যেহেতু হারে কমছে আমাদের, আর এখানে আমাদের দেখো সময়টা কত বলেছে? 5 বছর, তাহলে এখানে nটা হবে আমাদের 5, তাহলে এটা হবে আমাদের কত? দেখো প্রাথমিক মূল্যের বলেছে আমাদের 1/2 গুণ, মানে x-এর 1/2 গুণ এটা। তাহলে এখানে আমরা x কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা 1 - r/100 হোল টু দি পাওয়ার 5 সমান কত পেলাম? হাফ পেয়ে গেলাম। একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার দেখো এখানে আমাদের বলেছে কত বছরে প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে। আমরা ধরে নেব, ধরি t বছরে, তাই না, প্রাথমিক মূল্যের কত গুণ হবে বলেছে আমাদের? 1/4 গুণ, 1/4 এত গুণ হবে। আমরা সেটা টি বছর ধরে নিলাম। তাহলে এখানে দেখো সমল চক্রবর্তীর সূত্র আমরা যেটা জানি, x × 1 মাইনাস হবে যেহেতু হ্রাসপ্রাপ্ত বলেছে r/100, তাহলে সময়টা এখন টি আমাদের সমান প্রাথমিক মূল্যের 1/4 গুণ, তাহলে x প্রাথমিক মূল্য হচ্ছে আমাদের x, তাহলে x × 1/4, তাহলে এখানে x কেটে দাও। দেখো 1/4টাকে আমরা 1/2 এর হোল স্কয়ার লিখে দিলাম। এখন 1/2 এর মান আমাদের জানা আছে, তাহলে 1/2 এর জায়গায় মানটা আমরা পুট করে দেবো। তাহলে আমরা এখানে যদি মানটা পুট করে দিই তাহলে এটা হবে 1 - r/100। দেখো পাওয়ার এইদিকে 5 আছে আর এখানে পাওয়ারে 2, তার 5 দিয়ে গুণে হবে, এটা হবে আমাদের 10। তাই এবার দেখো মূল সংখ্যা সমান হয়ে গেছে, তার পাওয়ার সমান, তার টি এর মানটা আমরা 10 দেখতে পাচ্ছি। তাহলে অতএব টি সমান কত হবে? 10 বছরে। তাহলে অ্যান্সারে কিন্তু আমাদের 10 বছরে হবে আমাদের এতক্ষণ, ঠিক আছে। অ্যান্সার কিন্তু আমাদের 10 বছর। এবার 4-এর 3 আর 4 নিয়েছি আমরা। তো 3-এর প্রশ্নটা বলছে a² + y - z * a সমান b² × z - x b c² + x - y * c হলে দৈর্ঘ্যস্থ প্রতিটি অনুপাতের মান হবে এটা। দেখো আমার তো দেখে প্রশ্নটাই আমার ভুল লাগছে, ঠিক আছে। তোমরা দেখো প্রশ্নটা আমার ভুল লাগছে, তাহলে আমি এখানে তোমাদের বলে দেবো এটা কিন্তু প্রশ্ন ভুল আছে, ঠিক আছে। এটা প্রশ্নটাই ভুল আছে। তো তোমাদের মতে যদি প্রশ্নটা ঠিক বা যদি ভুল লাগে, তো ঠিক বা ভুল যদি হয়, ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও। এই প্রশ্নটা ঠিক থাকলে ঠিক বলে কমেন্ট জানাও, আর প্রশ্ন যদি ভুল থাকে তো ভুল বলে কমেন্ট জানাও। তোমাদের মতামতে কী হচ্ছে এটা। আমার মতে তো এখানে প্রশ্নটা ভুল আছে, ঠিক না, দেখেই মনে হচ্ছে এটা প্রশ্ন ভুল। দেখো এখানে a² + এখানে b² + দেয়নি, ঠিক আছে, এটা প্রশ্ন ভুল আছে। তাহলে এই দেখো আমরা চলে আসবো 4 নম্বরটা। তাহলে x + √(s² - 9 সমান 9 হলে s² - √(s² - 9 এর মান কত হবে? তাই এটা দেওয়া আছে, এর মান বের করতে বলেছে। তাহলে এখানে আমরা দেখো আমরা কি করব? লব কোঅর্ডিনেশন করব আমরা। তা লব কোঅর্ডিনেশন। দেখো তাহলে আমরা কী করবো? আমরা লব কোঅর্ডিনেশন করলে যেটা লবে আছে তার বিপরীত চিহ্ন দিয়ে, এই যে বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর নিচ গুণ করে নেব। লবেও গুণ করব আর হরেও গুণ করব। দেখো আমরা কি করলাম, মানে এই জিনিসটা দিয়ে আমরা উপর নিচ লব হর দিয়ে গুণ করে দিলাম। এটাকে বলা হয় লব কোঅর্ডিনেশন। লব থেকে করণী সরাবো আমরা। আর ডান দিকে কত আছে? 9 আছে। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে এটা হচ্ছে a + b * a - b, তাহলে a² - b², ঠিক আছে। আর নিচে আমাদের x - √(s² - 9 আছে, এদিকে আছে 9। আচ্ছা আমি এখানে দেখাই, এখানে একটু ভালো দেখা যাবে। তাহলে এখানে দাঁড়াবে s² - রুটটা উঠে যাবে, স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়,
তাহলে এভাবে দাঁড়াবে। আর নিচে তো আছে আমাদের x মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস 9 সমান সমান এদিকে 9। তাহলে আমাদের দাঁড়াবে এখানে এস স্কোয়ার মাইনাস মাইনাস এটা প্লাস 9 হয়ে যাবে। আর নিচে আছে আমাদের এক্স মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস 9, এদিকে আছে আমাদের 9। তো এটা কেটে গেল, তাহলে আমাদের কত থাকলো? আমাদের উপরে 9 আর নিচে আছে এক্স মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস 9, এদিকে আছে 9। তাই 9 কেটে যাবে, এদিকে 1 আছে, এখানেও 1। তাহলে আমি তোমাদের এখানে দেখাই, এই জায়গায় দেখাচ্ছি। তাহলে আমাদের থাকলো 1 বাই এস স্কোয়ার মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস 9 আর এদিকে 1। এবার যদি মানটাকে আমরা উল্টো লিখে দিই, ঠিক আছে, মানটাকে উল্টে দেবো, তাহলে এস স্কোয়ার মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস 9, তাহলে 1-এর উল্টো 1ই হয়। দেখো আমরা অ্যান্সারটা কিন্তু 1 পেয়ে গেছি, তাই এটাই আমাদের অ্যান্সার। তাহলে এর যে মানটা বের করতে বলছিল, এর মান কত? তাহলে এর মান কত পেয়ে গেলাম আমরা? এর মান পেয়ে গেলাম আমরা 1 পেয়ে গেলাম। এবার 4-এর 5-এর প্রশ্নটা দেখো কী বলছে, কোনো রম্বসের পরিসীমা 40 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। এখানে প্রতিটি বলেছিল, প্রতিটি হবে না, একটি হবে। একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে দেখো আমাদের রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছে। তা আমাদের রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ধরে নিব, ধরি রম্বসের দুটি কর্ণ যথাক্রমে একটা নিলাম D1 একটা নিলাম D2। তাহলে আমাদের এখানে ধরো D1টা আমাদের দেওয়া আছে কত? 12 সেমি, ঠিক আছে। তাহলে আমাদের D2-র মানটা বের করব, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের রম্বসের বাহু দৈর্ঘ্যের সূত্র আমরা জানি, রম্বসের বাহুর দৈর্ঘ্য, রম্বসের বাহু দৈর্ঘ্য সূত্র হচ্ছে 1/2 হাফ ইন্টু D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। এটা হচ্ছে কোনো রম্বসের বাহু দৈর্ঘ্যের সূত্র। আর রম্বসের বাহু দৈর্ঘ্য আমরা বের করতে পারবো যেহেতু পরিসীমা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা রম্বসের বাহু কত পাবো? পরিসীমা আছে 40 আর বাহু সংখ্যা 4, রম্বসের বাহুগুলি সমান হয়, তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করো, তো আমরা রম্বসের বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে এটাও বাহু ও বাহু, তো আমরা উভয় দিকে সমান করে দেবো। তাহলে 1/√, দেখো একটা D1-এর মান জানা আছে, তাহলে এটা 12 স্কোয়ার করলাম, এটা D2 স্কোয়ার সমান 10 করে দেবো আমরা, যেহেতু আমাদের এখানে রম্বসের বাহু দৈর্ঘ্যটা 10 পেলাম। তাহলে এবার আমরা কী করব, এখানে √12 বর্গ আমরা 144 লিখব, এদিকে D2 স্কোয়ার, এদিকে বর্গগুণ করে 20 হয়ে যাবে। এখানে উভয় দিকে বর্গ করলে 144 D2 স্কোয়ার, আর এখানে আমরা কত পেয়ে যাবো? 20 বর্গ 400 পেয়ে যাবো। তাহলে আমাদের D2 স্কোয়ার কত আসছে? 400 থেকে 144 বিয়োগ দিব, তাহলে এটা হয়ে যাবে আমাদের 6, তাহলে এটা হয়ে যাবে আমাদের 9, এটা 5 আসবে, আর এটা হয়ে যাবে 3, তো এটা হবে 2 হবে 256। তাহলে এখানে দেখো, তাহলে আমরা যেহেতু 256 বর্গমূল করি, তাই D2 কত পেয়ে যাবো? 256 বর্গমূল তোমরা জেনে নেবা 16 হয়, 256 বর্গমূল কত হয়? 16। তাহলে D2 পেয়ে গেলাম 16। দেখো দুটি কর্ণ দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, আমরা লিখব রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। রম্বসের বাহু দৈর্ঘ্য সূত্র এটা, আর রম্বসের কর্ণ দৈর্ঘ্য সূত্র হচ্ছে এটা। তাহলে হাফ ইন্টু, দেখো কর্ণদ্বয় বলতে আমাদের একটা D1 আছে আর একটা D2 আছে, তাহলে হাফ ইন্টু D1 আমাদের দেখো 12 আর D2 পেয়েছি আমরা 16 বের করলাম এখন, এত বর্গ সেমি। তাহলে এখানে আমাদের 2 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 2 8 16 আর 12 8 গুণ করলে 12 8 96, 96 বর্গ সেমি। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর 6 নম্বর প্রশ্ন বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস যদি ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ ADC 110 ডিগ্রি হয়, তাহলে কোণ BOC এর মান কত? আচ্ছা, আমরা ছবি রেখে তোমাদের বোঝাই প্রশ্নটা। আমাদের একটা বৃত্ত বলেছে, আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে আর AB ব্যাস বলেছে, তাহলে AB আমরা ব্যাসটা নিলাম, আর এখানে আমাদের আছে ও কেন্দ্রীয় বৃত্ত AB ব্যাস। তাহলে এবার আমাদের বৃত্তস্থ চতুর্ভুজটা তৈরি করি, এভাবে করে আমরা বৃত্তস্থ
চতুর্ভুজটা তৈরি করলাম। তাহলে এ বি, এটা সি নাম দিলাম, এটা ডি নাম দিলাম। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার দেখো কোণ বলেছে কোণ এডিসি, কোণ এডিসি মানে এই কোণটা বলে দিয়েছে আমাদের কত 110 ডিগ্রি। আর কোণ বিওসি, তাহলে বিওসি দেখো বিওসি, তাহলে আমাদের ওসি যুক্ত করতে হচ্ছে, এই যে ওসি যোগ করে দিলাম। তাহলে বিওসি মানে এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে, তাই না? এই কোণ দেওয়া আছে, এই কোণ বের করতে বলেছে। তাহলে দেখো এই কোণ কী করে পাবো, দেখো আমরা এই কোণ থেকে আমরা এই কোণ পাবো, মানে ওবিসি কোণটা পাবো, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে একটা মান জানা থাকলে আমরা পরের কোণটা 180 ডিগ্রি থেকে বিয়োগ করে আমরা পেয়ে যাবো। তা আমরা ওবিসি এখানে পাচ্ছি। অতএব কোণ ওবিসি সমান কত হবে, 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দেবো। তোমরা এখানে পাশে লিখে দেবা, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কী হয়, পরস্পর সম্পূরক হয়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দেখো, এখানে আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটা কত হয়ে গেলো, এটা হয়ে গেলো আমাদের 70 ডিগ্রি। এবার তোমরা দেখো ওবি আর ওসি সমান একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে ওবি সমান ওসি, তাহলে আমাদের এই দুটো কোণও সমান হবে। তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা কোণ আমরা বলতে পারবো ওবিসি সমান কোণ ওসিবি, এই দুটো কোণ সমান হবে। কত হবে, এরা দুজনই 70 ডিগ্রি, একজন 70 ডিগ্রি হলে আরেকজন 70 ডিগ্রি। এবার দেখো এখানে ওবিসি ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেছে, এই কোণটা আমাদের 70 ডিগ্রি। তাহলে আমাদের 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখব ত্রিভুজ ওবিসি এর কোন কোণটা দরকার, বিওসি কোণটা দরকার। বিওসি এর মানটা আমরা পাবো 180 ডিগ্রি থেকে ওই দুটো কোণের যোগফলটা বাদ দেবো। তাহলে এটা আমাদের 180 ডিগ্রি, আর এটা আমাদের যোগ করে হয়ে যাবে 140 ডিগ্রি। তাহলে এখানে বিয়োগ করে হবে আমাদের 40 ডিগ্রি। তাহলে বিওসির কোণের মান কত পেয়ে গেলাম, 40 ডিগ্রি পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর 7 নম্বর প্রশ্ন বলছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর কোণ এবিসি সমান কোণ ডিইএফ, কমা এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ, যখন ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ সমান 25/16। আচ্ছা, বিসির মানটা 10 সেমি বলে দিয়েছে, তাহলে ইএফের মানটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো দুটো ত্রিভুজ তৈরি করছি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ ডি ই এফ, ঠিক আছে? তাহলে দুটো ত্রিভুজ নিয়ে নিলাম আমরা। তাহলে এখানে দেখো আমাদের যেটা বলে দিয়েছে এই দুটো ত্রিভুজের বি কোণটা আর ই কোণটা, এই যে আমাদের দেখো বি কোণ আর ই কোণ সমান বলে দিয়েছে, আর এই যে অনুরূপ বাহুগুলো আমাদের অনুপাতটা সমান বলে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন অনুসারে দুটো ত্রিভুজ সদৃশ্য আছে। তো আমরা এখানে লিখে দেবো প্রশ্ন অনুসারে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ্য, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়ে গেলাম, প্রশ্ন অনুসারে দুটো ত্রিভুজ সদৃশ্য পেয়ে গেলাম, ঠিক আছে? এবার দেখো আমাদের দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজের কী হয়, সদৃশ্য ত্রিভুজের দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আর তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ, এই যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে তাদের অনুরূপ বাহুগুলির বর্গের সঙ্গে সমান হবে। মানে এখানে অনুরূপ বাহু যদি আমরা বিসি আর ইএফ নিই, তাহলে বলতে পারবো বিসির স্কোয়ার বাই ইএফ তার স্কোয়ার, ঠিক আছে? এটা আমাদের সমান হয়। এটা আমরা সদৃশ্য ত্রিভুজের ধর্ম থেকে আমরা বলতে পারবো। তোমাদের এটা আমি বলে দিই, তোমরা বইতে দেখতে পাবা 258 পাতায় চলে যাবা। দেখো 258 পাতায় আমাদের একটা উপপাদ্য প্রমাণ করে দিয়েছে। দেখো এখানে তোমাদের লেখা আছে, যে দেখো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ, এই যে বাহুগুলি বর্গের অনুপাতের সঙ্গে সমান আছে, তাই না? বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান, এই যে বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার, ঠিক আছে? তোমরা এটা দেখে নিবা বইতে 258 পাতায় আছে। তাহলে এটা আমরা লিখতে পারবো দুটো ত্রিভুজ সদৃশ্য হলে এটা হয় আমাদের। এবার দেখো এখানে আমাদের দুটো ত্রিভুজের অনুপাতটা আমাদের দেওয়া আছে এটা, তাহলে আমরা এর সঙ্গে এটা সমান করতে পারবো 25/16, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, অতএব দিয়ে আমরা যদি বিসি বা ইএফ বের করি, তাই না? তাহলে এদের কী হবে, বর্গমূল হয়ে যাবে 5/16 হয়ে যাবে। তাহলে দেখো বিসির মানটা 10 দেওয়া আছে, তাহলে বিসির জায়গায় আমরা 10 বসিয়ে দেবো। প্রশ্নে বলে দিয়েছে বিসি সমান 10, তাহলে দেখো এখান থেকে ইএফের মানটা বের হবে 5/4, 5 দিয়ে কাটাকাটি করে 5 দিয়ে 10, তাহলে ইএফের মানটা কত পাবো, তাহলে আমরা অতএব ইএফের মানটা পেয়ে যাবো 4 দিয়ে 8 পেয়ে যাবো।
তাহলে এফ এর মানটা কত যাবে 8 7, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর 8 আর 9 নিয়েছি আমরা। তো 8-এর প্রশ্ন বলছে থিতার মানটা 0 এবং 90 ডিগ্রির মধ্যে আছে। তো এইভাবে হলে দেখাও যে সাইন থিতা প্লাস কস থিতা গ্রেটার দেন 1, মানে এর মানটা 1-এর চেয়ে বড় হবে, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা দেখো থিতার মানটা 0 এবং 90 ডিগ্রির মধ্যে যদি হয়, তাহলে আমরা ধরি থিতার মানটাকে আমরা 30 ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা পুট করি সাইন 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি, তাহলে মানগুলো যদি বসাই সাইন 30 মান হাফ জানি, আর কস 30 মান √3/2, এটা ভগ্নাংশে যোগবিয়োগ করবো। তো এটা হবে 2 প্লাস √3। এখানে দেখো 2 প্লাস √3 মানটা আমরা 1.732, এটা মনে রাখবা, √3 মানটা এভাবে হয় 2। আচ্ছা এখানে দেখো আমরা এদিকে দেখাচ্ছি, এখানে এটা 2/2 করে দিলাম, আর এখানে 1.732/2 করে দিলাম, ঠিক আছে। এখানে আমরা 1 পেয়ে গেলাম, আর এটা আমাদের 1.732/2। দেখো আমাদের 1 কত আছে, আমাদের এখানে লক্ষ্য করো 1 যোগ কিছু আছে সামথিং, তাই না। তাহলে এর মানটা কী হবে, এটা আমাদের দেখতে পাচ্ছি এটা 1-এর চেয়ে বড় আছে, যেহেতু 1-এর সঙ্গে কিছু আছে আমাদের, তাহলে এই মানটা আমরা কত পেলাম, 1-এর চেয়ে বড় পেয়ে গেলাম। তা আমাদের এটা যে বলেছিল 1-এর চেয়ে বড়, তা আমরা তো প্রমাণটা দেখাতে পারলাম। তাহলে অতএব আমরা লিখতে পারবো সাইন থিতা প্লাস কস থিতা, তাহলে এর মানটা আমাদের কত হবে, 1-এর চেয়ে বড় হবে। এটা আমরা প্রমাণ করলাম, প্রুভড। তারপরে দেখো 9 নম্বর প্রশ্নটা বলছে যদি সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সমান 1 হয়, তবে কোট এ প্লাস বি এর মান কত হবে। আচ্ছা এখানে দেখো আমরা 1কে 1/2 প্লাস 1/2 করে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সাইন স্কোয়ার এ সমান হাফ। এখানে আমরা কী করবো, সাইন স্কোয়ার সমান যদি 1/2 হয়, তাহলে সাইন এর মানটা বের করবো। সাইন এর মানটা কত হবে, 1/√2 হয়ে যাবে, √ওভার চেপে যাবে। তাই এবার দেখো এখান থেকে আমরা বলবো এর মানটা সাইন 1/√2 মানটা সাইন 45 ডিগ্রির মান হয়। তাহলে এখান থেকে এর মানটা কত দেখতে পাচ্ছি, এর মানটা 45 ডিগ্রি। দেখো একইভাবে আমরা কিন্তু বি এর মানটা পাবো 45 ডিগ্রি। বি এর মানটা কত পাবো, 45 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমাদের মান চেয়েছিল কোট এ প্লাস বি, কোট এর মান 45 ডিগ্রি, বি এর মানটা 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কত পেয়ে গেলাম, কট 90 ডিগ্রি। কোট 90 ডিগ্রির মানটা 0 তোমাদের জানতে হবে, ঠিক আছে। কোট 90 ডিগ্রির মান 0 হয় কেন, আমি তোমাদের এখানে দেখাই। দেখো কোট 90 ডিগ্রি, কোটকে ভাঙালে কত হয়, কোট ভাঙিয়ে কস 90 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান 0 হয়, আর সাইন 90 ডিগ্রির মান 1 হয়। তাহলে 0/1 কত হবে, 0 হবে আমাদের এটা। তা দেখো এভাবে আমাদের কট 90 ডিগ্রির মানটা আমরা 0 পেয়ে যাবো। তাহলে আমাদের যেটা চেয়েছিল কোট এ প্লাস বি এর মানটা কত পেলাম, 0। এটাই আমাদের অ্যান্সার। এবার 4-এর 10 নম্বরটা দেখো বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √17 গুণ শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত। তাহলে এখানে দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর এল, ঠিক আছে। আর বলতে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আর এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে এটা সমান কত বলেছে, ভূমির ক্ষেত্রফলের √17 গুণ। তাহলে √17 গুণ বলেছে ভূমির ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে এবার দেখো এখানে আমরা কী করবো, পাই কেটে দেবো, আর এখানে আর কাটবো, এখানে আর চলে আসবে। এবার আমরা ওই দিকে যে বর্গ করি, তাহলে এল স্কোয়ার এটা 17, আর এখানে আর স্কোয়ার পেয়ে যাবো, ঠিক আছে। এবার এল স্কোয়ার মানটা আমরা বের করবো। দেখো তোমাদের আমি বলি, এখানে একটা শঙ্কুর যদি ছবি আঁকি আমরা, যদি আমাদের শঙ্কু হয়, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এটা এ, এটা বি যদি নাম দিই, তাহলে ও বি হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর ও এ হচ্ছে আমাদের উচ্চতা, আর এ বিটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা এল। তাহলে এখানে এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হলে আমরা পাবো এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মান কিন্তু এটা পাবো আমরা সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে, ঠিক আছে। তাহলে শঙ্কুর আমরা তির্যক উচ্চতার সমান কী পাবো, তির্যক উচ্চতার বর্গটা পাবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমরা এল স্কোয়ার মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে এল স্কোয়ার মান আমরা দেখলাম আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এদিকে আছে আমাদের 17 আর স্কোয়ার। তাহলে এখানে এইচ স্কোয়ার রেখে দাও, তাহলে আর স্কোয়ারটা ওদিকে গিয়ে আমাদের কত হবে, 16 আর স্কোয়ার চলে আসবে। তাহলে এখানে আমরা করবো দেখো এইচ বাই আর, তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো এখানে আমরা 4-এর হোল স্কোয়ার করতে পারবো, হ্যাঁ। 16টা ওদিকে রেখে আর স্কোয়ারের নিচে নামালাম, আর হোল স্কোয়ার করে দিলাম, আর 16কে 4 স্কোয়ার করলাম।
তাহলে এখানে দেখো এখান থেকে আমরা h/r কত পাচ্ছি আমরা 4 পেয়ে যাচ্ছি। আচ্ছা h/r যদি 4 পাও তাহলে আমরা কি করব, আমরা 2 দিয়ে গুণ করছি, আমরা 2 দিয়ে ভাগ করছি আমরা h/2r, আর এদিকে আমরা 2 করে দিলাম। ঠিক আছে, এভাবে 2 দিতে পারবো ওই দিকে। তো এটা আমাদের 4 আছে, এটা 4। তাহলে এখানে হচ্ছে h, এটা আমরা h, তাহলে এখানে h/2r, আর এদিকে কত দেখো কাটাকাটি করো 2 1, তো এদিকে 2/1, তাহলে অতএব h/2r সমান কত পাবো 2:1। তাহলে এইটা হচ্ছে উচ্চতা, 2r হচ্ছে ব্যাস। তাহলে আমাদের যেটা শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসের অনুপাত চেয়েছিল, আমরা 2:1 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা সমান সমান লিখে দেবো 2:1। দেখো 4-এর 11 নম্বর প্রশ্ন নিয়েছি। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। আচ্ছা এখানে হ্রাস বলেছে, এখানে বৃদ্ধি হবে। ঠিক আছে, আচ্ছা হ্রাস দিয়ে অঙ্কটা হয়, কিন্তু এখানে কিন্তু বৃদ্ধি হবে। অ্যান্সার অনুযায়ী যেভাবে আছে আমাদের এখানে বৃদ্ধি হবে। তাহলে উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। তাহলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে? আচ্ছা তাহলে এখানে দেখো আমরা প্রথমে চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা h ধরে আমরা এখানে চোঙের আয়তন পেয়ে যাব πr²h। ঠিক আছে, এটা হবে আমাদের চোঙের আয়তন। দেখো আমাদের এখানে কি বলছে, আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% এখানে হ্রাস পেয়ে ব্যাসার্ধ হয়। তাহলে আমাদের দেখো কমবে ব্যাসার্ধটা, তাহলে আর থেকে বাদ যাবে r × 50/100। তাহলে এখানে আমাদের 1/2 হয়ে যাবে। এটা তোমরা দেখবা, এটা তোমরা সরল করে কত পাবা, এটা r/2 পাবা, তাই না? তাহলে এটা আমাদের r/2। আর বৃদ্ধি পেয়ে উচ্চতা হবে, উচ্চতা হয়। দেখো বৃদ্ধি পেয়ে উচ্চতা কত হবে, আমাদের উচ্চতা আগে ছিল h, তাহলে আমাদের যোগ হবে এখন, তাহলে h-এর 50% মানে 50/100 কাটাকাটি করবা, এটাও তোমরা 1/2 পাবা। এটা দেখবা যোগ করে 3h/2 পাবা। তাহলে এখন উচ্চতা এত, তাহলে এবার লিখব এখন আয়তন। তাহলে এখন আয়তন কত হবে πr² বলতে এখানে আরটা হচ্ছে r/2, r², আর উচ্চতা হচ্ছে 3h/2। তাহলে এখানে আমরা কত পেয়ে যাব, আমরা পেয়ে যাব 3/4। ঠিক আছে, 4 পাবো না 8 পাবো আমরা, এটা 3/8, এখানে 4 আসবে, 4 দিয়ে 8, 3/8 × πr²h। ঠিক আছে, এভাবে সাজিয়ে নিলাম আমরা। তাহলে দেখো এখনও কিন্তু আয়তনটা কমে গেছে। তাহলে আয়তন যেহেতু কমে যায়, তাহলে আয়তন কতটা কমছে, তাহলে আয়তন কমে কতটা, তাহলে আগে আয়তন ছিল πr²h, আর এখন হয়ে গেছে আয়তনটা 3/8 πr²h। তাহলে এখানে হবে দেখো, এটা যদি কমন নিয়ে নিই তাহলে 1 আছে এটা, তাহলে 8 থেকে 3 চলে গেল মানে 5/8 πr²h। এবার শতকরা আয়তন কতটা কমবে, শতকরা আয়তন এইভাবে পাবা, যে আয়তনটা কমেছে কোথা থেকে আয়তন কমেছে, এই থেকে প্রথম আয়তন যেটা ছিল, তাহলে প্রথম আয়তন ছিল πr²h, আর 100 দিয়ে গুণ করে দেবো। তো এইভাবে আমরা শতকরা কতটা আয়তন কমে সেটা পেয়ে যাবো। এটা কেটে গেলো, এটা তাহলে আমাদের এখানে থেকে গেলো 5/8 × 100। এখানে আমরা কাটাকাটি করব, এখানে আমরা 4 দিয়ে করবো 25, আর এটা পাবো আমরা 2। তাহলে পেয়ে গেলাম দেখো 125/2। এটা তোমরা ভাগ করবা, 2×6=12, 2 দিয়ে 4, আর 2×5=10। এত% আমাদের শতকরা আয়তনটা পরিবর্তন হবে। তাহলে অ্যান্সার আমাদের এটা। দেখো 4-এর 12 নম্বর প্রশ্নটা আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। তো 4-এর 12 নম্বরটা বলছে দেখো সামেশন i-1 to 5 থেকে আছে xi, টা 5 দেওয়া আছে, আর সামেশন i-1 থেকে 5 অবধি আছে xi তার হোল স্কোয়ার দেওয়া আছে, সামেশন 14 দেওয়া আছে। তাহলে আমাদের দেখো সামেশন i-1 থেকে 5, তাহলে আমাদের এখানে আছে xi - 3 × 2xi, এর মানটা আমাদের বের করতে বলেছে। দেখো আমরা তার মানটা কী করে পাবো, অ্যান্সার এটা যদি আমরা দেখি, আমরা যদি 2xটার ভিতরে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো দেখো 2x আয়টা স্কোয়ার মাইনাস এটা 6x আয়টা, এভাবে পেয়ে যাবো এটা গুণ করে দিলে। এখন আমরা দুজনকে দিয়ে দেবো সামেশনটা, তাহলে এখানে আমরা দেখো 2টা বেরিয়ে আসবে, সামেশন i-1 থেকে 5, আর এখানে xi তার স্কোয়ার হবে, আর এখানে 6টা বের করে দেবো, সামেশনটা আবার এঁকে দেবো। দেখো সামেশনটা শুধু আমাদের চলতে হবে, ধ্রুবক সংখ্যাগুলো বাইরে বেরিয়ে আসবে।
5 আর এখানে আমাদের হয়ে যাবে xi। এবার দেখো এই দুজনের মানটা আমাদের দেওয়া আছে প্রশ্নে। তাহলে দেখো এর মানটা যে দেখতে পাচ্ছ 14, তাহলে এখানে আমরা 14 লিখবো মাইনাস 6 ইন্টু আর এর মানটা দেওয়া আছে দেখো 5 দেওয়া আছে, তাহলে 5 লিখে দেবো। তাহলে 14 দিয়ে 28 আর 6 5 30, তাহলে 28 থেকে 30 বিয়োগগুলো কত হবে -2। তো এটা আমাদের অ্যান্সার -2। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা ভিডিওগুলোতে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো, ঠিক আছে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে এরপরে তোমাদের WBHA ক্লাসটা আমি বানাবো, তোমরা এরপরই ক্লাসটা তোমরা পেয়ে যাবা WBHA। তোমরা সবগুলো ক্লাস দেখতে থাকো। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।